আসসালামু আলাইকুম। কাঞ্চন সাহেবের চাকরি খাইছে তারানা হালিম আর শাহজাহান খান। স্ত্রী টু শাহরুখ খানকে হারাই দিছে। শুধু শাহরুখ খান না, রণবীর কাপুরও হারাই দিছে। অর্থাৎ স্ত্রী টু এর ইনকাম জওয়ান পাঠান এনিমেল এনিমেল ক্রস করে গেছে। আর 26 তারিখ কি? এই 26 তারিখ তোমার মাথাটা নষ্ট করে ফেলাই দিছে। চলেন তিনটা বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে গিয়ে ইলিয়াস কাঞ্চন সাহেব বিনম্র শ্রদ্ধা তার প্রতি। সে শাকিব খানকে একটু জেলাস করে, এটা ছাড়া তার বাদ বাকি সবই মোটামুটি ঠিকই আছে। নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করে এবং অবসর টাইমটা তার ইউটিউবিং করে কাটে। নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে, ভয়েস অফ ইলিয়াস কাঞ্চন। গুড, ভেরি গুড। কাঞ্চন সাহেব ভবিষ্যতে রাজনীতিতে আসবে এরকম একটা কেন জানি আমার মনে হইতেছে, সামনে সে এমপি ইলেকশনে দাঁড়াইতে পারে। দাঁড়াক, জনসেবা করার তার ইচ্ছা আছে, জনসেবার জন্য সে রাস্তায় নামে, জনগণের পাশে থাকতে চায়। এটার প্রমাণ সে আগেই দিছে। জনগণের প্রতি তার দয়া মহব্বত আছে, সে জনগণের জন্য কাজ করবে। ঠিক আছে, কাঞ্চু সাহেব সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু কাঞ্চু সাহেব যে ওয়ালটনে তার চাকরি খেয়ে দিচ্ছে তারানা হালিম আর শাহজাহান খান, এই বিষয়টা এতদিন পরে এসে উনি পাবলিকলি বলল। উপায় নাই, হ্যাঁ, এতদিন তারানা হালিম আর শাহজাহান খানেরই রাজত্ব চলছে। তারা হালিম যখন আইসিটি প্রতিমন্ত্রী ছিল তখন কাঞ্চন সাহেব ছিল ওয়ালটনের একজন বিগ শট। অনেকে বলতো ওয়ালটনের মালিকই কাঞ্চন সাহেব। ওই সময়ে আইসিটি প্রতিমন্ত্রী তারানা হালিম আর শাহজাহান খান গেছিল ওয়ালটন ভিজিটে, এবং সেখানে যে জানতে পারে এই তারানা হালিমের ওইখানে একটা ইয়ে হয়, বোধোদয় হয় যে ইলিয়াস কাঞ্চন এখানে রাখা যাবে না। সেখানে সে সরাসরি বলেই বসে যে ইলিয়াস কাঞ্চন যদি থাকে তাহলে আপনাদের প্রবলেম হতে পারে। তো কেন তারানা হালিমের প্রবলেম হবে ইলিয়াস কাঞ্চন থাকলে? এর আগে এটা জানতে হলে তার আগে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এই যে কাঞ্চন সাহেব নিরাপদ সড়ক নিয়ে অনেক কথা বলেন, এটা আবার শাহজাহান খানের খুব বেশি পছন্দ না, কারণ শাহজাহান খানের তো আবার ওই যে ট্রান্সপোর্ট বিজনেস আছে। তো শাহজাহান খান কাঞ্চন সাহেবের নিয়ে কিছু বিবৃতি দিয়ে বসছিল যে এই নিরাপদ সড়ক এনজিওর নামে কাঞ্চন সাহেব বিদেশ থেকে কোটি কোটি টাকা আইনা তার পরিবার নিয়ে এটা খাইতেছে, ভুলদল করতেছে। এটার আবার কাঞ্চন সাহেব ইয়েও করছে, চ্যালেঞ্জও করছে। সেই চ্যালেঞ্জের প্রত্যুত্তর শাহজাহান খান আর দিতে পারে নাই। তারপরে কাঞ্চন সাহেব একটা মামলা করছে, 100 কোটি টাকার মানহানির মামলা। সেই মামলা এখনো চলমান। ওইদিকে তারানা হালিমের এক আত্মীয় আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তো কাঞ্চন সাহেবের সঙ্গে সেই তারানা হালিমের সেই আত্মীয়ের একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলা থেকে তারানা হালিম পর্যন্ত করাই গেছে ওইটা। তো হয়েছে না একে একে দুই। তারানা হালিম আর শাহজাহান খান দুইজনই কাঞ্চন সাহেবের বিপক্ষে পড়ে গেছে। ওই বিপক্ষে থেকে তারা তাদের সময় তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতা খাটাইছে, কাঞ্চন সাহেবের দিছে ওয়ালটন থেকে বাইকে। সেই দুঃখ কষ্ট এই যে গতকালকে কাঞ্চন সাহেব তার ইউটিউবে ভয়েস অফ ইলিয়াস কাঞ্চনে ব্যাখ্যা করলো। যাক, আমরাও জানলাম কেন কাঞ্চন সাহেবকে ওয়ালটন থেকে বাইর করে দিছে। আসলে এরকম বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তা, বড় বড় কর্মকর্তা বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে বের হয়ে যায়, কিন্তু বা বের করে দেয়, কিন্তু তার সঠিক কারণ আমরা জানতে পারি না, ওই সময় জানতে পারি না। সুবিধাজনক সময় আসলে তারপরে তারা জানায়। কাঞ্চন সাহেবও সেটা জানাইছে, জেনে দেশ ও জাতি উপকৃত হয়েছে। কেন তিনি তার ওয়ালটন থেকে বাই করে দেওয়া হয়েছে এটা চাই না, দেশ ও জাতির অনেক উপকার হয়েছে। এখন এটা ওনারা ইউটিউব চ্যানেল, উনি ভয়েস, ওনার ভয়েস এখানে আসবে, উনি কথা বলবেন, আমরা শুনবো, বা যার শোনার দরকার নাই শুনবেন না, স্কিপ করে যাবেন। তো সেই জায়গা থেকে ওনার স্বাধীনতা আছে, উনি বলবেন, উনি বলছেন, এবং ওনার কথায় যথেষ্ট যুক্তি আছে। কাঞ্চন সাহেব আসলে ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু উনি কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় মাঝে মধ্যে উনি মনে হয় যে জায়েদ খান একটা কথা বলছিল কাঞ্চন সাহেবের, কাঞ্চন সাহেব হলো পোল্টিবাজ, সময় ও সুযোগ বুঝে সে পোল্টি মারে। নাকি পোল্টিবাজ বলছিল না প্ল্যান বাজ বলছিল, প্ল্যান বাজ বলছিল বোধ হয়। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আমার মাঝে মধ্যে মনে হয় কাঞ্চন সাহেব আসলে একটু সুবিধা পায়। এই নিপুণের সময় কাঞ্চন সাহেব অনেক কিছু করে নাই বা করতে পারে নাই, বা তার উপরে অনেক অভিযোগ আসছে, তিনি বলে বসছেন যে নিপুণের কারণে সে কিছুই করতে পারে নাই। তো তিনি পদত্যাগ করলেন না কেন? যেহেতু নিপুণের কারণে তিনি কিছু করতে পারতেছেন না, পদত্যাগ করতেন, সেটা কিন্তু তিনি করেন নাই। আবার এই যে প্রিয়তম রিলিজের পরে 46 কোটি টাকা কামাইছে, সেইটা এত টাকা কিভাবে কামাইছে, কেন কামাইছে, বেদের মেয়ে জোসনা যে বেশি কামাইছে, এই বিষয়গুলো তার আত্মঅভিমানে লাগছে। তাই শাকিব খানের প্রিয়তমা নিয়ে সে দু একটা কথাবার্তাও বলছে। এই কারণে সাকিবিয়ানদের রোশানলে কাঞ্চন সাহেব পড়ে গেছেন।
তো যাই হোক, কাঞ্চন সাহেব কিন্তু যাই করেন না করেন এই কোটা আন্দোলনের ছাত্রদের পক্ষে তিনি রাস্তায় নেমেছেন, এবং তিনি কিন্তু মাঝে মধ্যে খুব ভালো ভালো কাজ করেন, এবং তিনি একজন অনারেবল পার্সন। বাংলাদেশের সিনেমায় তার অবদান অনস্বীকার্য, অনেস্ট বলা যাইতে পারে, ক্ষেত্র বিশেষে তার ডিসঅনেস্টির কোনো ইনফরমেশন যেহেতু আমার কাছে নাই, সো তিনি অনেস্ট। এবার আসি চলেন স্ত্রীর বিষয়ে, স্ত্রী 2। বা এই সিনেমাটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা কোনো সিনেমা হইলো, এটা কোনো জাতের সিনেমা। কিন্তু স্ত্রী 2 আসলে আপনি যদি ঘরে বসে ল্যাপটপে দেখেন তাহলে কিন্তু সিনেমার ফিল অ্যান্ড লুক অ্যান্ড মজাটা পাবেন না। এইটা আসলে থিয়েটারে বসে সারাউন্ড সাউন্ড সিস্টেমে দেখতে হবে, ক্লিন ইমেজে, তাইলে আপনি আসলে স্ত্রী 2 এর মজাটা পাবেন। তো যাই হোক, আমার কাছে স্ত্রী 2 ভালো লাগে না বলে আপনাদের কাছে ভালো লাগবে না সেটা তো না। আমার কাছে এই ধরনের অবাস্তব কাহিনী আমাকে টানে না, আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমার কাছে ভালো লাগে না এটাতে কি হচ্ছে, সারা ভারতের কাছে এটা শাহরুখ খানের সিনেমার চাইতে ভালো লাগছে ভাই। শাহরুখ খানের জওয়ান, পাঠান আয়কে ক্রস করে, এনিমেলের আয়কে ক্রস করে চলে গেছে। এনিমেল একটা মানে এখন যে ট্রেন্ড চলছে ভায়োলেন্সের ট্রেন্ড, সেই ভায়োলেন্সের ট্রেন্ডের সিনেমাকেও এই স্ত্রী 2 আয় দিয়ে পিছাই দিছে। ভাই রে ভাই, স্ত্রী 2 আসলে একটা ব্যাপার, বুঝছেন, এটা আসলে একটা ব্যাপার। এই ধরনের সিনেমা যে এত ব্যবসা করবে আগে বুঝি নাই। তো সুবিধা যেটা হয়েছে এই সিনেমাটা ব্যবসা করার কারণে, এখন কিন্তু অনেক প্রডিউসার এই ধরনের গল্প নিয়ে মুভমেন্ট করবে। কারণ ওই যে একটা ইয়ে দেখে, তারা একটা ক্লু চায়, তারা একটা ওই যে মানে কে পায়োনিয়ার চায় বেশ বলতে গেলে। ওই যে মনপুরা যখন হিট হয়েছিল, অনেক প্রডিউসার মনপুরার মতো গল্প করার জন্য রেডি ছিল। এই এনিমেল কেজিএফ যখন হিট হইলো, কেজিএফ এর পর থেকে এই এনিমেল, তারপরে তুফান, মানে ভায়োলেন্স নিয়ে, এই যে দেব নিয়ে বানালো খাদান, মানে ভায়োলেন্সের উপর একটা শিল্প চর্চা চলতেছে এখন। ভায়োলেন্স আগামী কয়েক জেনারেশন হিট হবে, এরকম একটা ভাব। তো এই সময়ে এসে অন্যান্য গল্পের যারা বেকার তারা কিন্তু একটু ভয় পেয়ে গেছিল, ধরুন এই যে জিনিস চলতেছে এর মধ্যে আবার এই অল্প বাজেটের স্ত্রী 2 গল্প, কেমনি কি আসলে বাজেট কোনো বিষয় না। গল্পের যদি দৌড় থাকে, আর গল্পের যদি দৌড় থাকে তাইলে যে কোনো ছবি হিট হবে। কোন ছবি যে কোন সময় দর্শকের ভালো লেগে যায় এটা দর্শক পুরো নিজেরাও জানে না। ভালো লাগছে মানে হিট ছবি, সুপার ডুপার হিট। স্ত্রী 2 সেই পথেই হাঁটছে। এখন ফাইনালি আসি ভাই 26 তারিখের কাছে। এই 26 তারিখ আসলে কি? 26 তারিখ মানে ফেসবুক খুললেই 26 তারিখ, ইউটিউব খুললেই 26 তারিখ, বিভিন্ন কন্টেন্টে 26 তারিখ। 26 তারিখ আসলে কি? কেউ বলতেছে শেখ হাসিনা দেশে ঢুকবে, কেউ বলতেছে 26 তারিখে কোটিপতি হয়ে যাবে, কেউ বলতেছে 26 তারিখে সব দেনাপাওনা শোধ হয়ে যাবে, কেউ বলতেছে 26 তারিখে সে অনেক বড় লোক হয়ে যাবে। ভাই আসলে 26 তারিখটা কি? এটা উঠাইলো কে? এটার উৎপত্তি স্থলটা কোথায়? কে প্রথমে এই 26 তারিখের ইস্যুটা টান দিল? আপনাদের যদি কারো জানা থাকে একটু জানাবেন। ওই যে শেখ হাসিনা কয়েকদিন আগে একটা লিক হয়ে গেল, একটা ফোন আলাপ ফাঁস হয়ে গেল, সেখানে তিনি বলছে সে কিন্তু দেশের খুব কাছে আছে, যে কোনো সময় টুপুত করা নাকি, যাই হোক যে কোনো সময় টুপ করে ঢুকে যেতে পারে বাংলাদেশে। যেহেতু 26 তারিখ নিয়ে এত আলোচনা হইতেছে, সেহেতু সবাই মনে করতেছে যে শেখ হাসিনা বোধহয় 26 তারিখ বাংলাদেশে ঢুকে যাবে। আমি ভাই টায়ার্ড, সবাই খালি একটাই প্রশ্ন যে 26 তারিখ কি? এই 26 তারিখ এখন আমার মাথা ব্যথা হয়ে দাঁড়াইছে। আমার মনে হয় এই মাথা ব্যথাটা আপনাদের অনেকের হয়ে দাঁড়াইছে। আসলে 26 তারিখটা কি? আমি 26 তারিখ কি সেটা জানার জন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমি আর কোনো গতি দেখতেছি না। তবে এই অপেক্ষা শেষ হইতে পারে যদি আপনাদের মধ্যে কেউ অথেন্টিক কারণটা জানেন যে 26 তারিখ আসলে কি হবে, সেই কারণটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।